যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই 100টিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে। কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থ বছরের বাজেট কাটতির প্রথম ধাপে 42,000 কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে IMF এর জন্য এই ভ্যাট বাড়িয়েছে। কারণ বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেটে খরচ মেটাতে পারছে না। একইভাবে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। পতিত আওয়ামী লীগ সরকার গত 15 বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে। ডিসেম্বর 2024 অনুযায়ী বিদেশি মুদ্রা রিজার্ভ $21 বিলিয়ন নেমে গিয়েছে। দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11%, অনেক ক্ষেত্রে এটি 25%-এর বেশি বেড়েছে। অথচ দক্ষিণ এশিয়া, বিশেষত শ্রীলঙ্কার মতো দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে। দেশের মোট ঋণের পরিমাণ 20 লাখ কোটি টাকা অতিক্রম করেছে। দেখতে পাচ্ছেন, আপনারা পরে এটার কপিও পেয়ে যাবেন। ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত করতে পারছে না। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন, তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সরকার গত নভেম্বর 2024 মাসে 24 সালে আওয়ামী সরকার ঋণ কিছু ব্যাংকে তারল্য সংকট কমাতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোন অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে এবং জনগণের নাবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারি রেকর্ড অনুযায়ী ডিসেম্বর 2024 দেশের জাতীয় মূল্যস্ফীতি ছিল 10.89। চিত্র 2 আসছে। খাদ্য মূল্যস্ফীতি 12.92। তাছাড়া গ্রামের 12.63%, তুলনায় শহরে 13.5% খাদ্য মূল্যস্ফীতির আরো প্রকট আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রান্তিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠে। উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে না, কর্মসংস্থান আরো কমে যাবে, বেকারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এমনিতেই গত 3 বছর ধরে মানুষের প্রকৃত আয় কমেছে। BBS এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে 8%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 14 আগস্ট আশ্বাস দিয়েছিলেন 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তার সুফল পেয়েছে। বাংলাদেশ যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে, অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে। এক মন্ত্রণালয় দিন আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থা তা আটকে দিচ্ছে। এই অদক্ষতা সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। একদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে, তেমনি 2025 সালে বাংলাদেশের অর্থনীতির 5টি বড় ঝুঁকির কথা বলেছে, যেমন মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক অর্থাৎ বন্যা তাপপ্রবাহ ফলে দূষণ সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বিশ্ব ব্যাংকের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স এনপিআই 2024 অনুসারে বাংলাদেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4,17 লাখ। বর্তমানে আরোপিত নতুন কর হার এই দরিদ্র মানুষদের দুর্ভোগ আরো বৃদ্ধি করবে। বিবিএস এর তথ্য মোতাবেক দেশের প্রায় 86% মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। সারা দেশে এই ধরনের কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় 6 কোটির মতো। এছাড়া 2022 সালের জানুয়ারির পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত কোন মাসেই মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার। প্রতি মাসে গড়ে যত মজুরি বেড়েছে, মূল্যস্ফীতি ছিল তার চেয়ে বেশি। ফলে সাধারণ সীমিত আয়ের মানুষের বাজার থেকে নিত্য পণ্য ও সেবা কেনার সামর্থ্য কমেছে। গবেষণা প্রতিষ্ঠান সানেমের দেশব্যাপী গৃহস্থালী জরিপ 2023-এর আরেকটি সমীক্ষায় দেখা যায় যে সেপ্টেম্বর 2022 থেকে 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে উচ্চ মূল্যস্ফীতির চাপে 70% খানা বা পরিবার তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হয়েছে। 2024 সাল শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনো 13 ছুঁই। অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনের প্রদত্ত তথ্য মোতাবেক বর্তমানে প্রায় 2 কোটি লোক রয়েছেন যারা দুদিন কাজ বা আয় করতে না পারলে দারিদ্র সীমার নিচে নেমে যেতে বাধ্য হবেন। পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায় 40% পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সামগ্রিক অর্থনৈতিক চিত্র বিবেচনায় এটা দায়িত্বহীনভাবে বলা যায় যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য যে 2001 থেকে 7 সালে বিএনপি আমলে দারিদ্র লাঘবের হার ছিল বার্ষিক 1%। চিত্র 3। দারিদ্র লাঘবের যে হার গত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট হাসিনার সময় ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে, তাছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের 1.12% তুলনায় বিএনপি সরকারের শাসনামলে 1.76% দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ বেশি ছিল। চিত্র 4। আমাদের মনে রাখতে হবে গ্রামের দরিদ্র মানুষ না খেয়ে মরে না ঠিকই, কিন্তু তারা অর্ধাহারে দিন কাটায়। বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজন আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই পিতা মাতা কোন উপায় না দেখে ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিচ্ছে শুধু খেয়ে বেঁচে থাকার জন্য। তাই সরকারের ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষা ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও সার্বিকভাবে হত দরিদ্রের উপরই পড়বে বেশি। 4. বর্তমান উচ্চ মূল্যের জ্বালানি খরচ আরো বাড়বে। 5. পর্যাপ্ত সময় না দিয়ে বিদ্যমান টার্নওভার ট্যাক্স থ্রেশহোল্ড 50 লাখ থেকে 30 লাখ এবং ভ্যাট রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড 3 কোটি থেকে 50 লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর কমপ্লায়েন্স প্রেসার বাড়াবে এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ইনফর্মাল ইকোনমি বৃদ্ধি পাবে, যা দেশের জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক হবে না। 6. ব্যবসায়িক ব্যয় কস্ট অফ বিজনেস ও শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, মোট উৎপাদন হ্রাস
হবে, এতে বেকারত্ব আরো বৃদ্ধি পাবে। এমনিতেই দেশে বেকারের সংখ্যা 26,60,000, প্রথম আরো 5 জানুয়ারিতে আপনার 25শে জানুয়ারিতে প্রকাশ করেছে, যদিও বেকারের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে।